সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগত জানাচ্ছি ফুয়াদ আপনাকে। এরপরে আছেন ডক্টর রাকিব আল হাসান, ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক। রাকিব, আপনাকেও স্বাগত। ফুয়াদ, আপনি জানেন যে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করেছিল। আজই তারা একটা রিপোর্ট, তাদের ফাইন্ডিংসটা আসছে। তারা বলছে যে ওই নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো আলামত দেখতে পায়নি, এবং তারা বলছে এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছে এই নির্বাচন। আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ। আমরা এই প্রতিবেদনকে স্বাগত জানাই। একটা বিষয় হচ্ছে যে বিদেশি সংস্থা এর আগেও দেখবেন বিভিন্ন সময়ে বিভিন্ন নির্বাচনকে সার্টিফাই করেছে। এই সার্টিফিকেশনগুলো সরকারি দলের জন্য খুবই লোভনীয় হয়, তারা এগুলোকে খুব প্রচার করে। প্রশ্ন হচ্ছে যে আমাদের নির্বাচন আমাদের সার্টিফাই করার মতো কনফিডেন্স লেভেলে আমাদেরকে আসতে হবে, এবং বাহিরের নির্বাচনের কনফিডেন্স লেভেলে প্রবলেম হচ্ছে কোথায় দেখেন, যে তৃণমূলের নির্বাচনের যে ডায়নামিক্স, সে তো এই সমাজ ব্যবস্থার মানুষ না। এই ডায়নামিক্সগুলো সে আসলে বুঝে না। সে চাইলেও একটা নির্বাচন ফ্রি ফেয়ার হয়েছে কি না এইটা সে আসলে আমলে নিতে পারবে না শুধুমাত্র কয়েকটা নির্বাচনের কেন্দ্র ভিজিট করে। ইংল্যান্ডে ধরেন, আমি তো ভোট দিয়েছি, আপনি জানেন, কমনওয়েলথ সিটিজেন হিসাবে আমরা যখন পড়তে গিয়েছি আমরা ওখানে ভোট দিয়েছি। কোনো আমেজ নাই, কিছু নাই, বাসায় চিঠি পাঠায় দিচ্ছে অমুক তারিখে ভোট, কেউ কাউকে চিনে টিনে না, টেলিভিশন দেখতেছে, অনলাইন দেখতেছে, ডিবেটগুলো ফলো করতেছে যারা একটু দেশের খোঁজখবর রাখে। সেখানে আমার সমাজ ব্যবস্থার ইয়েকে দেখেন, টোটাল লোকাল মোরাল বেস। আপনি আমার গ্রামীণ সভ্যতা কিন্তু এখনও 17th 18th সেঞ্চুরি সেই মধ্যযুগীয় গোত্র কাঠামোতে বাস করে। সেখানে একটা বিশাল জনগোষ্ঠীর নিজস্ব চিন্তা করার স্বাধীনতা এবং সেই চিন্তা মোতাবেক ভোট দেবার স্বাধীনতার ফ্রেমে সে বাস করে না। সে ডিকটেটেড হয় যে এই বাড়িতে কে কোথায় ভোট দেবে না দেবে, এবং এই কয়টা ভোট না পাইলে পরে কনসিকোয়েন্স কি আছে, বাড়ি পড়ায় দেবা। যেমন ধরেন ঝালকাঠি সদরে নির্বাচনের আগের দিন রাতে একটা দলের প্রার্থীরা গিয়ে 4টা হিন্দুর দোকান জ্বালায় দিল। জ্বালায় বলছে, তোর কমিউনিটির লোকরে বলবি কালকে ভোট যেন ঠিক মতো দেয়, নাইলে তোদের যে আরও 200 দোকান আছে ওগুলো জ্বালা দিয়ে আসবো। তাহলে চিন্তা করেন, মানে এইটা তো আপনি নির্বাচনের দিন কেন্দ্র ভিজিট করে আপনি এই রিয়েলিটিটা বুঝতে পারবেন না। ফৌজদারি অপরাধ হয়েছে, আপনার এটা কোনো বিচার হচ্ছে না, কোনো সিচুয়েশন আমলে নেওয়া হয় নাই। এরপরে দেখেন, আমরা বারবার যেটা বলেছি নির্বাচনে, যেমন আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, লেভেল প্লেইং ফিল্ডের যে ঝামেলাটা হয়, যে এলাকাতে আমার লোকজন ধরেন ভোট চাইতে গেছে, এলাকাতে বাড়িতে বাড়িতে পথ থেকে চটথাপ্পড় দিয়ে বাড়িতে থেকে বাড়ি করে দিচ্ছে, এলাকায় মানে পাঠায় দিচ্ছে। এখন এই জিনিসটা ইউরোপিয়ান কাঠামোতে বড় হয়েছে, সেই জিনিসটা বুঝবে কিভাবে? এখন এটা আমাকে কাঠামোগতভাবে ভোটে পিছায় দিচ্ছে না প্রত্যেকটা জায়গায়। দুপুরের পরে ধরেন ভোট কেন্দ্রে আসতেছে, যেই দেখতেছে যে এরা হয়তো অমুক মার্কার ভোটার, আমাকে হয়তো ভোট দেবে না, বাড়ি থেকে বলতেছে, এই চাষি খালা জানতো ভোটার দেওয়া লাগবে না, বাড়ি যান। তো দেখা গেল 3-4 জন মিলে এলাকার দুষ্ট লোকরা যখন 2-4টা ধমক দিয়ে দিবে, লোকজন আলটিমেটলি বাড়িতে চলে যাবে। কেনা বেচার জায়গা আছে, টাকা পয়সা লেনদেন আছে। এবার মধ্যে এরকম ছিল না, প্রচুর হয়েছে, গ্রামেগঞ্জে এগুলো প্রচুর হয়েছে। এটা হচ্ছে মানে আপনি যারা ভোট করছে, ভোট করে যারা বিরোধী দলের জায়গা থেকে ভোট করছে, তারা এই জায়গাটা বুঝবে। এটা হচ্ছে কে কোন এলাকাতে শক্তিশালী। আবার বিরোধী দলের প্রার্থীরা যেখানে শক্তিশালী, ওই ক্ষমতাটা আবার সে ওখানে ব্যবহার করে। তো সমাজ কাঠামোতেই এই গোত্রীয় মাতব্বরি, ক্ষমতা প্রদর্শন, মাসল শো করা, টাকা পয়সার লেনদেন, এগুলো সবগুলো আছে। এই কাঠামোতে আপনার স্বাধীনভাবে একটা ভালো নির্বাচন হবার যত শর্ত, এই সমাজে তার কোনো শর্ত উপস্থিত না। অতএব কাঠামোগতভাবেই এখানে ভালো নির্বাচন হওয়া সম্ভব না। নির্বাচন কমিশন দেখবেন কোনো রোল প্লে করে না, রাষ্ট্র ভোট একটা ভালো নির্বাচনের কোনো দায়িত্ব নেয় না। সে মনে করে আমি তো ব্যালট বাক্স পৌঁছাই দিয়ে আসছি, মানে আমি লেখাপড়ার দায়িত্ব নিচ্ছে না, পরীক্ষা নেওয়ার দায়িত্ব রাখছে। সেটা কীভাবে সম্ভব? সেটা সম্ভব হচ্ছে, যের আগে আমি বলেছি যে আপনার নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে ভোটার বানাইতে হবে। নির্বাচন কমিশন যেটা করে, 18 বছর বয়স্ক মানুষের একটা তালিকা করে। 18 বছর বয়স্ক মানুষের তালিকা মানে সে ভোটার না। ভোটার একটা চিন্তার বিষয়, একটা এম্পাওয়ারমেন্টের ব্যাপার, একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। এটা তো ঠিক করতে পারবেন না। এটা পারবে, কেন পারবে না? এটা পুরো রাষ্ট্রযন্ত্র যদি সিদ্ধান্ত নেয় যে আমার দেশের মানুষকে আমি নাগরিক বানাবো, যেটা আমরা বারবার বলেছি
যে আপনি বাসিন্দা থেকে নাগরিকে কনভার্ট না করা পর্যন্ত এই রাষ্ট্রটা রিপাবলিক হবে না, যেটার জন্য আমরা লড়াই করেছিলাম। আমার মুক্তির লড়াইতে কি বলা ছিল যে আমি একটা ফ্রি, ইন্ডিপেন্ডেন্ট, ডেমোক্রেটিক রিপাবলিক প্রস্তাব করছি, ৭১-এর ঘোষণাপত্রে লেখা ছিল। কিন্তু আপনি রিপাবলিক করার চেষ্টা তো করছেন না। আপনি কাঠামোগতভাবে রাজনৈতিক দলগুলো হচ্ছে রাজনৈতিক দল। এইখানে তো মোটামুটি কোনো নির্বাচনই হতো না, তো তার মধ্যে যে নির্বাচনটা হয়ে গেল, সেই নির্বাচনের কথায় যে পর্যবেক্ষণ তারা করেছে, তারা কিন্তু অতীতে অনেকগুলো নির্বাচন পর্যবেক্ষণ করে নাই। মানে আওয়ামী লীগের আমলে অনেকগুলোতে পর্যবেক্ষক তারা পাঠায় নাই। তো এইবার তারা পাঠিয়েছিল এবং তারা পর্যবেক্ষণের যে রিপোর্টটা না, দিয়েছে, মোটা দাগে নির্বাচন তো দেশের সবাই মেনে নিয়েছে। এখানে কারচুপি হয়েছে, লেভেল প্লেইং ফিল্ড ছিল না। আমরা অনেকেই মনে করি যে বিএনপি হয়তো একটা খুবই টাফ ফ্রি নির্বাচন হইলে এত সিট পাওয়ার কথা না, কিন্তু বিএনপি ক্ষমতায় যাইতো না, এটা আমরা কেউই মনে করি না। এবং এটা আমরা আগে থেকেই বলেছি যে বিএনপি ক্ষমতায় যাওয়ার মতো একমাত্র রাজনৈতিক দল। সিম্পলি অন্য কোনো ক্যাপাসিটিতে ভোটে জিতে আসার মতো দল আসলে এখানে কেউ নাই। সো টেকনিক্যালি বিএনপি ক্ষমতায় যেত, এটা রিয়েলিটি। হয়তো সিটের ব্যবধান আরও কমে যেত যদি খুব ফেয়ার ইলেকশন হইতো আর কি সেই জায়গাতে। তো মোটা দাগে নির্বাচন তো দেশের মানদণ্ডেই উত্তীর্ণ হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। দেখি আমাদের ইউথ লিডার কি বলেন, আপনার ধারণা কি নির্বাচন সম্পর্কে, যে এই পর্যবেক্ষণ নিয়ে যেটা ফুয়াদ যেটা বললেন? জি মতি ভাই, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। এখন ফুয়াদ ভাই খুব ফিলোসফিক্যাল কথাবার্তা দিয়ে শুরু করলেন। আর ব্যাপারটা হচ্ছে, ধরেন আমাদের ইলেকশন না শুধুমাত্র, আপনি যদি ভারতের ইলেকশন দেখেন, ইউএসএর ইলেকশন দেখেন, প্রত্যেকটা ইলেকশন নিয়েই বিরোধী পক্ষ সবসময় প্রশ্ন তোলে না যে তা না। কিন্তু বাংলাদেশের এবারও আপনি যে রেফারেন্সটা দিচ্ছেন, আমিও যুগান্তরের পত্রিকা দেখলাম কিছুক্ষণ আগে, ইউ পর্যবেক্ষক তারা বললেন যে বাংলাদেশের এই নির্বাচনটি তারা সুষ্ঠু হয়েছে। তো এখন 100% তো কোনো কিছুই অ্যাপ্রোপ্রিয়েট হয় না, কোনো টুকটাক কারচুপি থাকবে, অনেক কিছু থাকবে। কিন্তু এবারের ইলেকশনে একটা বড় একটা মাইলফলক ছিল যে এখানে জিরো ক্যাজুয়ালিটি, কোনো হতাহতের ঘটনা ঘটেনি বাংলাদেশের ইলেকশনে এবারে প্রথম। আর সবাই ভাই যেটা বললো যে সবাই ইলেকশন মেনে নিয়েছে। আসলে ধরেন মানে ইলেকশন তো এভাবেই হবে, যেখানে আমরা ধরেন মানে হাসিনার আমলে যে আমরা এই রিপাবলিকের কথাবার্তা, নাগরিক হয়ে ওঠার কথাবার্তা, এই যে কথাবার্তাগুলো উঠছে, আমরা হাসিনার আমলে তো কিছুই ছিল না। তো সে জায়গা থেকে আমরা এটা নিয়ে আমরাও খুব ডাউটফুল ছিলাম যে শেষ পর্যন্ত ডক্টর ইউনূস শেষ পর্যন্ত একটা নির্বাচন দিয়ে যেতে পারবে কিনা। এবং আমরাও এটা বলছিলাম যে উনি যদি একটা গ্রহণযোগ্য, মোটা দাগে শব্দটা কিন্তু বুঝতে হবে বিশেষণটা, তো মোটা দাগে একটা নির্বাচন যদি উনি দিয়ে যেতে না পারে, তাহলে ওনার পাশ মার্ক হবে না। তো সেই পাশ মার্ক উনি উতরে গেছে। এবং আমি মনে করি ধরেন এবারের ইলেকশনে আসলে কেউ আসলে হারেনি, সবাই তো জিতেছে। ধরেন উনি বললেন যে বিএনপি ক্ষমতা আসতো, এই ব্যাপারে কোনো সন্দেহ ছিল না, কিন্তু এত সিট পেল কেমন? আমি তো উল্টা প্রশ্নটা করতে পারি, ধরেন জামাত এত সিট পেল কীভাবে, বা জামাতের ভোটের পার্সেন্টেজটা এত বাড়লো কীভাবে? তো এই প্রশ্নটা আমিও চাইলে তুলতে পারি। কিন্তু মোটা দাগে আমি মনে করি যে ইলেকশনটা গ্রহণযোগ্য হয়েছে এবং ইলেকশনের পরবর্তী সময়েও ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটাও খুব গ্রহণযোগ্য হয়েছে। ধরেন আমাদের দেশের যাবতীয় ক্রাইসিসের মূল ক্রাইসিস কি? ধরেন হাসিনা হয়েছে কীভাবে? কারণ তার স্মুথ পাওয়ার ট্রানজেকশনটা অফ করে দিছে। এই কারণে তো সে এই আজ পর্যন্ত 9 সালের পর থেকে বা 14 সালের থেকে সেই 24 সাল পর্যন্ত 10 বছর তাকে ক্যারি করতে হয়েছে। এর আগে সে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করলো। তো সুতরাং এই জাতীয় রাষ্ট্রীয় যে যন্ত্রগুলোকে ব্যবহার করে বা হাসিনার মতো হয়ে ওঠা কিংবা স্মুথ পাওয়ার ট্রানজেকশনটাকে অফ করে না দিলেই তাই মনে করি যে ধরেন মোটা দাগে কথাগুলো ট্রু। ধরেন যে আমরা নাগরিক হয়ে উঠতে পারি না, রিপাবলিক হয়ে উঠতে পারিনি, আমাদের সত্যিকারের মুক্তি অর্জন হয়নি, কিন্তু এগুলো তো ডে বাই ডে হবে না। আপনি যদি মানে আমরা ওয়েস্টার্ন ডেমোক্রেসি দেখি, আপনার ফ্রান্সে 200-250 বছর লাগছে, জার্মানির লাগছে, তো আমরা তো মাত্র শুরু। মানে আমাদের ধরেন 54 বছর বা 55 বছর আমাদের দেশের বয়স। তো সে জায়গা থেকে ধরেন আমরা তো অনেক চড়াই উতরাই বা আমরা তো একটা স্টেবল জায়গায় কোথাও আসেনি। আমাদের তত্ত্বাবধায়ক সরকার যখন আসলো এরশাদ পতনের পরে, তখন তো মোটা দাগে যদি ধরেন 4টা ইলেকশন পার হলো, তারপরে যদি এটা আরও যদি আমরা কন্টিনিউ করতে পারতাম, তাহলে তো আমাদের অবস্থা আজকে এই পর্যন্ত যেত না। তো সেই জায়গাতে ধরেন আমাদের পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা একটা বড় ঘাটতি ছিল, আস্থার অর্জন একটা ঘাটতি ছিল। তো এই মুহূর্তে এই ধরনের মন্তব্য করা বা এটাকে সন্দেহ চোখে দেখাটা তো আস্থাহীনতার একটা লক্ষণ। বা ইউ যেখানে পর্যবেক্ষক পাঠাতো না, সেখানে তারা পর্যবেক্ষক পাঠালো। তাই মনে করি যে এটা চলে গেছে অলরেডি। এখন আমাদের সবার একটা মানে কম্পেনসেশনের মাধ্যমে রাষ্ট্রটাকে কীভাবে পুনর্গঠন করা যায় বা রাষ্ট্রটাকে কীভাবে চালানো যায়, একটা গ্লোবাল ক্রাইসিস চলতেছে। তো এখানে সরকারি দল বা বিরোধী দল, মানে আমরা যে চোখে লেন্সে দেখতাম সরকারি দলকে, যে লেন্সে সরকারি দল মানে মহাপরাক্রমশালী, বিরোধী দল মানে তার কাজ হচ্ছে সরকারকে টেনে নিচে নামানো। তো এই প্রবণতা থেকে বেরিয়ে আসে আমরা মনে করি যে রাষ্ট্র বিনির্মাণে আমাদের এখন একটা রাইট টাইম কাজ করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। ফুয়াদ, আপনার আমি জানি যে আপনি এটা ভালো বলতে পারবেন, বাংলাদেশের গণতন্ত্রের মূল সমস্যা কি? ওই যে আগে যেটা বলছিলাম আর কি, গণতন্ত্রের মূল সমস্যা হচ্ছে যে আপনার গণতন্ত্র ফাংশন করে কোথায় দেখেন। আমাদের যে প্রফেসর আব্দুর রাজ্জাক জাতীয় অধ্যাপক ছিলেন, তিনি হ্যারল্ড লাস্কের অধীনে পিএইচডি করতে গেছিলেন, পিএইচডি থিসিস জমা দেন নাই।
তো পরে ওই থিসিসটাই কিন্তু বই আকারে আসছে, পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া। তো ওখানে কিন্তু উনি ডিটেল বলছেন যে, এবং ওনার কনক্লুশন হচ্ছে রাজনৈতিক দল হবার যে শর্ত, এই শর্ত ভারতবর্ষে এক্সিস্ট করে না। কারণ যেই গণতান্ত্রিক কাঠামোর লড়াই, সভরেন্টির লড়াইয়ের মধ্য দিয়ে জনগোষ্ঠীকে মানে জনগণ হয়ে পলিটি আকারে হাজির হইতে হয়, সেটা ভারতবর্ষে হয় নাই। আমরা মোটা দাগে দেখবেন সবাই মোটামুটি বিদেশি শাসক দ্বারা শাসিত হয়েছি। এই 47 থেকেই মোটামুটি আমরা যার যার সেলফ গভর্নেন্সে আসছি। তাও সেলফ গভর্নেন্সে দেখবেন যে আপনার সেন্ট্রাল এশিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে শাসক গোষ্ঠী আসছে, স্টেবল হয়েছে, তারা সেটেল ডাউন করেছে, তাদের এই বংশধারা এখানে রয়ে গেছে। তো সেইখানে হচ্ছে যে এই সংকটটা ভারতবর্ষ পুরো কলোনিয়াল জায়গাতে রয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে কলোনি যেটা করেছে, জমিনদারি সিস্টেম থেকে শুরু করে পার্মানেন্ট সেটেলমেন্ট, আমাদের ব্রিটিশ কলোনিয়াল রেজিম, ইনস্টিটিউশন ডেভেলপমেন্টের কারণে যেটা হয়েছে যে প্রতিষ্ঠানগুলো লোকালাইজড হয় নাই। এই প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা পরিচিত না, আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। এমন একটা ভাষা চাপিয়ে দেওয়া হয়েছে যে ভাষাটার সাথে আমি পরিচিত ছিলাম না, অথচ আমার শত শত বছরের জ্ঞান ভাণ্ডার আছে। এই জ্ঞান ভাণ্ডারকে সাডেনলি নাই করে দিয়ে বলা হচ্ছে তোমাকে এখন লেখাপড়া করতে হবে এই ভাষায়, এবং এটার জ্ঞানের সূত্র হচ্ছে ইংল্যান্ড, ইউরোপ। অথচ আমার নিজস্ব জ্ঞান ভাণ্ডার থেকে আমাকে বিচ্ছিন্ন করে ফেলেছে। রেজাল্ট কি? আমার পরিচয় সংকট। এই জন্য দেখবেন যে আমার সমাজে যে এই ছেলেমেয়েটা মাদ্রাসায় পড়ে অথবা বাংলা মিডিয়ামে পড়ে, সে একটা হীনমন্যতায় ভোগে। কিন্তু যে ছেলেমেয়েটা ইংলিশ মিডিয়ামে পড়ে, সে কোনো কারণ ছাড়াই নিজেকে অনেক গুরুত্বপূর্ণ মনে করে, দেখবেন কোনো কারণ ছাড়া। সে খুব বেশি জানে ব্যাপারটা তা না। কারণ কি? সে ওই মনিবের চাকর, যেই মনিব একসময় এই দেশের রাজা ছিল। সে এই 190 বছরের যে মনিব ছিল, সেই মনিব যে চলে গেছে 47 সালে, সেই মনিবের চাকর হতে পেরে 2026 সালেও গর্বিত। এখন এই যে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতেছে এই সোনার বাংলার সন্তানরা, এই ইনফিরিয়রিটি কমপ্লেক্সের ভিতর থেকে তো আপনি নাগরিক হতে পারবেন না, আপনাকে এটা ওভারকাম করতে হবে। কিভাবে এটা সম্ভব? এটা হচ্ছে যে যা কিছু আপনার, সেটাকে ওন করতে শিখতে হবে, যাতে কি বুঝাইতে হবে আপনার ভাষা, আপনার ল্যান্ড, আপনার ধর্ম, আপনার প্রতিষ্ঠান, আপনার কালচার, সবকিছুর ভিতরে। তাহলে তো আত্মপরিচয়ের আত্মপরিচয়ের একটা মারাত্মক সংকট এখানে আছে। এবং এটা তো আমাদেরকে, আপনি যদি দেখেন মানে গোখলের লেখা পড়েন, অথবা যদি ব্রিটিশ এডুকেশন মিনিস্টার যে ছিল আপনার, সে যখন এডুকেশন প্রস্তাবনা দেয়, ইংল্যান্ডের জন্য একটা প্রস্তাবনা 19th সেঞ্চুরিতে এবং কলোনির জন্য একটা প্রস্তাবনা, এবং সেখানে পরিষ্কার করে সে বলেছে যে আমি ইন্ডিয়ান কলোনিতে একটা শিক্ষা ব্যবস্থা দিতে চাই এমন যে ও গায়ে মাংসে রক্তে ভারতীয় হবে, কিন্তু চিন্তায়, ভাবনায়, চেতনায় ও ইংলিশ হবে। এবং সেটা তাই হয়েছে। আপনি দেখেন আমার দেশের এত নদী, আপনি আমাদের দেশের ছেলেমেয়েদেরকে বুড়িগঙ্গা সম্পর্কে একটু লিখতে বলেন, বলতে বলেন, দেখবেন বুড়িগঙ্গা নিয়ে তার যত না ফ্যাসিনেশন আছে, থেমস নদী নিয়ে অথবা প্যারিসের শোন রিভার নিয়ে অথবা মিসিসিপি হাডসন রিভার নিয়ে তার দিকে অনেক বেশি ফ্যাসিনেশন আছে। অথচ আমার নদীকে সে ওন করে না, আমার কাশফুল তাকে আপন মনে হয় না। এর জন্য তো আপনি আপনার বর্তমান প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে আপনি দায়ী করবেন। টোটাল মানে গভর্নেন্স, মানে প্রবলেম তো হচ্ছে যে দেশ যারা গভর্ন করেছে, সোনার বাংলার সংকট তো মানে পরতে পরতে সংকট, যে আপনার যারা দেশ গভর্ন করেছে তারাই তো এই সংকটের গোড়ায় হাত দেয় নেই। আপনার এক জেনারেশনের পরে লিটারেসি রেট 100 হইল না কেন? তাও কি আপনার এখানেও আপনি একটা ফ্রড করলেন, টিপসই দিতে পারে, সে স্বাক্ষর করতে পারে, তাকে আপনি শিক্ষিত বানায় ফেললেন। মানে আপনি আপনার নিজের জাতির সাথে জাল জালিয়াতি করতেছেন। আপনি চান না যে সে লিখতে পারুক, পড়তে পারুক, বুঝতে পারুক, এরকম কেপাবল নাগরিক হন। আপনি আপনার শিক্ষার সংজ্ঞায় তাকে পঙ্গুত্বের ডেফিনেশনে নিয়ে আসছেন, এবং এই পঙ্গুত্বের ডেফিনেশনটাকে আপনি রাষ্ট্রীয় প্রোটোকলে নিয়ে আসছেন। কেন? কারণ এই ডেফিনেশনে প্রভুরা টাকা দেয়, পশ্চিমারা টাকা দেয়, যে আপনার এই চাকর বাকরদেরকে, যেহেতু ওরা লেখাপড়া জানে না, কৃষকের সন্তান, জেলের সন্তান, ওরা গ্রাম থেকে আসছে, ওদেরকে আপাতত টিপসইটাই শেখানো হোক, স্বাক্ষর করতে শেখানো হোক। আপনি রেভলিউশনারি নেশন কীভাবে তৈরি করবেন? ইয়েতে দেখেন, চায়নাতে দেখেন, কিউবাতে দেখেছি, ইরানে দেখেছি, এবং আফগানিস্তান এটা করেছে। পরিবর্তনের পরে আপনার লেখাপড়া, স্কুল প্রতিষ্ঠান 2-3 বছরের জন্য তারা সাসপেন্ড করে দেয়। সাসপেন্ড করে দিয়ে তার মতো করে, তার জাতিসত্তার আকাঙ্ক্ষা মোতাবেক করে সে লেখাপড়ার কারিকুলাম তৈরি করে, সিলেবাস তৈরি করে। আমরা কি করেছি? আমাদের 71-এর মুক্তির লড়াই পরে কি আমরা একটা দেশ গড়তে চাইছি যে আমার রিপাবলিক করার জন্য কীরকম বই দরকার, কীরকম কারিকুলার দরকার, কোন কোন সিলেবাস পড়তে হবে? কিছুই করিনি। আপনি জানেন যে যে দেশে সরকার বদলের সঙ্গে সঙ্গে
ইতিহাস পাল্টে যায়, তো সেই দেশে আপনি এই চর্চা কিভাবে হবে? ওই যে সংকটের কথা বলছেন, মানে এই সংকটের এগুলো হচ্ছে আদি পাপ, আমাদের অনেকগুলো আদি পাপ আছে আর কি। আমি আসছি আপনার কাছে, এটার সাথে কিছু যোগ করবেন? না, আমি একটু একটা জিনিস একটু যোগ করতে চাই। আমি ডিসএগ্রি করবো না ফুয়াদ ভাইয়ের সাথে। ধরেন ফুয়াদ ভাইয়ের করেন, কথাগুলো- ডিসএগ্রি করেন, অসুবিধা কি? না, অসুবিধার কিছু নাই। ফুয়াদ ভাইয়ের কথাগুলো শুনতে খুব ভালো লাগে, উনি খুব ভালো বক্তা। কিন্তু আমি ফুয়াদ ভাইকে একটা রিকোয়েস্ট করবো, ধরেন ফুয়াদ ভাইয়ের কিছু কথা সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ছড়িয়ে গেছিল, হয়তো টক শো সেমিনারে বা কোথাও কোথাও উনি বলছেন যে সাধারণত উনি বলেন, মানে এখন উনি বললেন যে এটা এভাবে হচ্ছে কারণ আমাদের এই হচ্ছে সে হচ্ছে, কিন্তু আমরা একটা সলিউশন প্রসেস চাই ওনার কাছে, অন্তত আমি আশা করি। ধরেন উনি বললেন যে উনি বাংলাদেশের বিজয় দিবস উনি চান না, জাতীয় সঙ্গীত চান না, ক্রিকেট টিম চান না, ফুটবল টিম চান না, পয়লা বৈশাখ চান না, আজকে তো পান্তা এটা ইলিশ চান বলেন। না। না, আমি ওনাকে বলতেছি, আজকে বলো না ঠিক আছে, কিন্তু মানে এর বিকল্প কি হতে পারবে, একটা সলিউশনকে আমরা অন্তত আপনার কাছে এটা আশা করি। তো আমার ধারণা যে ধরেন মানে বলার জন্য আমি তো চাইলে অনেক কিছু বলতে পারি যে আমি এদেশে প্রাইম মিনিস্টার চাই না, প্রেসিডেন্ট চাই না, অনেক কিছু চাই না, কিন্তু আমার কাছে মনে হয় যে ধরেন এই জায়গাগুলো তো খুব ইন ডেপথ আলোচনা, ফিলোসফিক্যাল আলোচনা, রাষ্ট্রের অ্যানথ্রোপোলজিক্যাল আলোচনা। তো সেই জায়গা থেকে আমরা আসলে কোন প্রসেসে গেলে বেটার, কিন্তু মানে ধরেন আপনার যে সাপোজ ডাক্তারি বিদ্যায় বলি, ধরেন আপনার একটা সার্জারি করতে হবে, তো সার্জারিতেও মানে এটা যে কেউ এখন লেমেনরা বলতে পারে যে আপনার এই সমস্যা হয়েছে, একটা ফোড়া হয়েছে, টিউমার হয়েছে, পাইলস হয়েছে, আপনার সার্জারি করতে হবে, কিন্তু কোন প্রসেসে করতে হবে এটা তো স্পেশালিস্টরা জানবে। তো আমার ধারণা যে আমাদের এই শিক্ষা প্রচলিত ধারণা বা আমাদের যে সিস্টেম, এডুকেশন সিস্টেম, কালচারাল সিস্টেম, আমাদের নৃতাত্ত্বিক প্রচলন কিংবা এই জাতীয় জিনিসগুলোতে আমাদের রুট থেকে শুরু করা, বা আমাদের মানে বাঙালি বা বাংলাদেশি পরিচয় জাতীয়তাবাদ যেটা, সেটাকে মানে পুনর্জাগরণ করার জন্য কি প্রসেস দরকার, সেটাও আমার মনে হয় যে ধরেন একাডেমিক বা টেকনিক্যাল আলোচনাগুলো আসা উচিত। কারণ আদারওয়াইজ তো আমরা তো বুঝতেছি না যে ধরেন আপনি একটা কথা বলে যাচ্ছেন, কিন্তু আমরা তো বুঝতে হবে যে মানে নাহলে আপনি পিপলের সাথে কাউন্ট করবেন কি হবে। আপনি নিজে কি ভাবছেন এটা নিয়ে? না, আমি ওটা ধরেন এটা ভাবি, ধরেন আমাদের শিক্ষা বলেন, আমাদের কালচারাল বলেন, কারণ আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে ধরেন আমরা যে জাতির পুনর্গঠনের কথা বলি, আমরা ধরেন সবচেয়ে পাওয়ারফুল তো পলিটিক্যাল পার্টিগুলো, তো আমরা যেটা মনে করি ধরেন আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর পুনর্গঠন আগে হওয়া উচিত, এটা হচ্ছে নাম্বার ওয়ান। ধরেন আপনি এখানে বলবেন যে মানে ঋণ খেলাপি, তোমরা ঋণ খেলাপি হইও না, তোমরা দুর্নীতিবাজ হইও না, কিন্তু আপনি আবার এদেরকে প্যাট্রোনাইজ করতেছেন, তাইলে তো হলো না। মানে এই যে একটা কনফ্লিক্টের জায়গা, ধরেন পলিটিক্যাল পার্টিগুলা যদি নিজ থেকে এই জায়গাটা সচেতন হয় বা তারা যদি এই জিনিসটাকে নিজেরা আপগ্রেড করে, তাহলে আমার মনে হয় যে ভালো হয়। কারণ আমার তো সেই ক্ষমতাটা নাই, তো তার যেহেতু এই ক্ষমতাটা আছে, তাহলে এখান থেকে রুটটা থেকে শুরু হোক। কারণ কোনো পলিটিক্যাল পার্টিকে সে দায়িত্ব নিচ্ছে বা যারা ক্ষমতাসীন বিরোধী দল কেউ তো দায়িত্বটা নেয় নেই, তো আমার মনে হয় যে এখান থেকে শুরুটা হলে এটা মনে হয় বেটার হয়। কারণ আদারওয়াইজ তো এটা কোনো সলিউশন নাই। মানে আমরা টকশোতে আলোচনা করে যাবো, সেমিনার আলোচনা করে যাবো, কনফারেন্স আলোচনা করে যাবো, আলোচনার মধ্যেই থাকবে, এটা ঘুরপাক খাবে। তো এটা তো সলিউশন প্রসেস আসা উচিত। অনেক ধন্যবাদ। বলার আছে কিছু? না, একটা বিষয় হচ্ছে যে ওটাই তো তর্কটা তোলাটা হলো ফার্স্ট সলিউশন। ও তো ডাক্তার, ডায়াগনোসিস তো ফার্স্ট সলিউশন। এটা যে একটা সংকট, মানে যেটা জ্বালানির এক্সাম্পল দিয়ে দেখেন গতকালকে ইউ কমিশনার এক মহিলা জার্মান মিনিস্টার ছিল, সে বলছে যে আমাদের 4 বছরে ইউক্রেন যুদ্ধের পরে আবার ইরান ক্রাইসিস, জ্বালানি ক্রাইসিসের ভিতর থেকে যেতে হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নের ইউ কমিশনার এটা বলছেন। আমাদের মন্ত্রীরা কি জ্বালানির সংকটকে সংকট বলা যাবে না, আমাদের মন্ত্রী বলছেন। আমাদের মন্ত্রীরা বলছেন মজুদের সমস্যা নাই, সাপ্লাই চেইনের সমস্যা নাই, এত এত জাহাজ আসতেছে। তাহলে আপনি এই রেজলিউশনটা করবেন কিভাবে? একটা জাতির ক্রাইসিসকে তো ক্রাইসিস আকারে অ্যাকনলেজ করতে হবে যে এটা একটা সমস্যা, ফান্ডামেন্টাল প্রবলেম। আমার অনেকগুলো রেফারেন্স দিল, সব কথা আমি এগুলো বলি নাই, এবং এগুলো তো লম্বা তর্ক, এই যে একটা কনফিউশন তৈরি করে ফেললো যারা, যে কিন্তু এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছে 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 যে এখন পহেলা বৈশাখের ব্যাপারে আমরা বারবার বলেছি যে আমি পহেলা বৈশাখ পালন করার পক্ষে, কিন্তু সেটা আমার সমাজ, আমার গ্রামকে রিফ্লেক্ট করতে হবে। যেমন ধরেন আমি বহুবার পান্তা ভাত খাইছি, কিন্তু আমি জীবনে, আপনি খাইছেন কিনা জানি না, আমি শতবার গ্রামে ছিলাম, মানে প্রচুর পান্তা ভাত খাইছি। পান্তা ভাত কেউ ইলিশ মাছ দিয়ে খাইছে এটা আমি কখনো দেখি নাই। এখন পান্তা ভাত ইলিশ মাছ দিয়ে খাইলে ফৌজদারি অপরাধ, ব্যাপারটা তা না, কিন্তু এটা আমার গ্রামীণ কালচার, এইটা বলাটা আমার সমাজের সাথে অন্যায়। আচ্ছা, যে মানুষটা গরিব, যে মানুষটা ডেইলি অভাবের কারণে পান্তা ভাত খায়, কাঁচামরিচ দিয়া, পোড়ামরিচ দিয়া, লবণ দিয়া, এইটা তার জন্য ইনসাল্টিং। ভাই আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনাকে, অনুমতি নিয়ে জিজ্ঞেস করতেছি, সেটা হচ্ছে ধরেন আমাদের যে এই যে মানে পান্থাপাতের যে ইলিশটা, এটা তো একটা নিউ সেলিব্রেশন, মানে আমাদের বাংলা নববর্ষ পয়লা বৈশাখকে সেলিব্রেশন করা। পৃথিবীতে মানে আমি অনেকগুলো দেশের দেখলাম যারা তাদের হ্যাপি নিউ ইয়ারটাকে খুব জাঁকজমক অনাড়ম্বরভাবে তারা আয়োজন করে। ধরেন স্পেনে সম্ভবত 12টা আঙ্গুর খেতে হয়, অনেক রিচুয়াল আছে। তো এটা একটা রিচুয়ালের মতো, মানে এই জিনিসটাকে আবার আপনি কালচারের কৃষ্টির সাথে মেলানোটা ইনসাল্টিং হিসেবে দেখতেছেন, এটার সাথে আমি বলতে পারবো না। ওইটাই হচ্ছে আমি ফেরায় নিয়ে আসতে চাই, ওকে, যে আপনি
পান্তা ভাতটা কাঁচামরিচ দিয়ে খান আজকে সকালে, আপনি যদি সত্যি আমার কালচারকে রিপ্রেজেন্ট করেন, আপনি পান্তা ভাতটা আলু ভর্তা দিয়ে খান, ডিম ভাজি দিয়ে খান, যেটা আমার গরিব ইলিশ মাছের অসুবিধাটা কি? ইলিশ মাছটা হচ্ছে এমন একটা মাছ সোনার বাংলায় যেটা 99% মানুষ অ্যাফোর্ড করতে পারে না। পাওয়া যায় না মানে তো। আপনি পাওয়া যাওয়ার বিষয় না, অ্যাফোর্ডই করতে পারবে না। বাংলাদেশের টোটাল মধ্যবিত্ত সারা বছর একটা ইলিশ খাইতে পারবে কিনা আপনি এটা খবর নিয়ে দেখেন। আমার আপনার জায়গা থেকে মানে ইলিশ হয়তো আপনার কাছে গায়ে লাগতেছে না, যে আমরা বাজারে যাচ্ছি 5-7 হাজার 10 হাজার টাকা দিয়ে মাছ কিনে ফেলতেছি, এটা তো গ্রামীণ রিয়েলিটি না। তাহলে দেশের সবচেয়ে জাতীয় মাছ করছেন এমন একটা মাছকে, যেই মাছের সাথে আমার মাটির কোনো সম্পর্ক নাই। কিন্তু ভাই এটা তো জিআই পণ্য, বাংলাদেশ ছাড়া এটা তো খুব বেশি জায়গায় হ্যাঁ, কোনো বাংলাদেশের সমস্যা পদের লিস্টটা পাওয়া যায় না, এই কারণে কি জাতীয় মাছ করা হয়েছে। না, কিন্তু জাতীয় জিনিস করতে হয়, এটা তো যেটা আমার সবার accessible। রাষ্ট্রকে আসলে এটাকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, কিন্তু এটা সবাই এই রাষ্ট্রের সবাই অ্যাক্সেস তাহলে আমাদের টাইগারও তো অ্যাভেলেবল না, সুন্দরবনও তো খুব টাইগার কমে যাচ্ছে, টাইগার তো সবাই মানুষ দেখেও না, জীবন অনেক মানুষ আছে পৃথিবীতে জীবন কিন্তু টাইগারও দেখে না, বাঙালিও আছে। আমার জঙ্গলে তো টাইগারটা অ্যাভেলেবল। অত অ্যাভেলেবল না, রয়্যাল বেঙ্গল টাইগারটা এখন কমে যাচ্ছে, তাও আমাদের জাতীয় ওটা পশু কমে বাঘ না। যাচ্ছে সংরক্ষণের কারণে, ওটা কমে যাচ্ছে মানে কনজারভেশনের কারণে। তা শাপলার কথাই আপনি বলেন, শাপলা কি প্রবলেম? এই জন্য বলতেছি যে প্রবলেম তো, একজন ফ্রেঞ্চ সাংবাদিক আসছে মহিলা, সে আরেকজন সাংবাদিক ভাইকে জিজ্ঞেস করছে তোমাদের জাতীয় ফুল কোনটা, তো বলছে যে শাপলা। তো সে খবর নিল যে এখানে ফ্লাওয়ার মার্কেট কোথায়, তাকে বলছে শাহবাগে। এখন শাহবাগে গিয়ে সব দোকানে সে জিজ্ঞেস করতেছে আমাকে তোমাদের জাতীয় ফুল শাপলা দাও। তো যে ওখানে ফুল বেচে বলে ভাই এটা তো সবজির দোকানে যাইতে হবে আপনার বাজারে। তাহলে সোনার বাংলায় আপনার জাতীয় ফুল হচ্ছে এমন একটা জিনিস যেটা ফুলের বাজারে পাওয়া যায় না, যেটা হলো শাকসবজির বাজারে পাওয়া যায়, এবং ওইটা আবার আপনি চিংড়ি মাছ দিয়ে খান। তাহলে মানে ফ্লাওয়ারের যে আইডিয়াটা, মানে আমি পৃথিবীর বহু দেশের জাতীয় ফ্লাওয়ার দেখছি, ফ্লাওয়ার কেউ খায় এটা দেখে নেই, মানে ফুলটা কেউ খায় এটা দেখে নেই। তাহলে আপনার এই যে কালচারাল অসঙ্গতিগুলো আছে, এই অসঙ্গতিগুলো আপনাকে অ্যাড্রেস করতে হবে। এবং অ্যাজ ইট ইজ আমি বলেছি যে আপনি আমার গ্রামের সব কিছু তুলে নিয়ে আসেন, আমার 100 রকমের ঢেকি শাক থেকে শুরু করে আলু শাক, তারপরে কাঁচা যত শাক জংলি শাক আছে সেই শাকগুলোকে তুলে নিয়ে আসেন, আমার জব্বরের বলি খেলা থেকে মোরগের লড়াই, সেই নৌকা বাইচ, কিন্তু আপনি এমন এমন জিনিস আমাকে পহেলা বৈশাখে নিয়ে আসতেছেন যেটা আসলে আমার গ্রামীণ কালচার না। আপনি সেগুলো কেন তুলে নিয়ে আসতেছেন? এরপরে ধর্মীয় অনুষঙ্গ আছে অন্য ধর্মের, যেগুলো নিয়ে আমাদের আলেম ওলামা কেরামের বিতর্ক আছে, প্রয়োজন নাই তো। আপনি এমন কিছু জিনিস তুলে নিয়ে আসেন যেটা সবাই শতভাগ একমত, কারণ একটা সেলিব্রেশন সবাইকে নিয়ে করতে হবে, এটা কাউকে বাদ দিয়ে করা যাবে না। বিজয় দিবসের ব্যাপারে আমি একই কথা বলেছি, 16 ডিসেম্বরের বাদে অন্য কোনো তারিখ খুঁজে নেওয়া উচিত কিনা, কারণ ওই তারিখ থেকে আমরা দেখেছি যে ইন্ডিয়ান হেজিমনি কিভাবে কাজ করেছে। মেজর জলিলের লেখা থেকে আমরা দেখেছি, তাজউদ্দিন আহমেদের চিঠিতে আমরা দেখেছি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদার লেখাতে আসছে, প্রচুর ইস্যুজ আছে। এটা নিয়ে কথা বলতে চাইলে রাকিবের সাথে অন্যদিন আমরা কথা বলবো। প্রশ্ন হচ্ছে যে এই রাষ্ট্রীয় অসঙ্গতিগুলো যদি আপনি তুলে না আনেন, তাহলে আপনার নিজস্ব জাতিসত্তা তৈরি হবে না। আপনি কে, আপনার আইডেন্টিটিটা ইম্পোজড হলে চলবে না, অ্যাজ ইট ইজ। আমি এরকমই। ওয়েল, অন্য প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যে আপনি জানেন এই গত 24 ঘন্টায় একটা খবর দেখছি, সেই খবরটা হচ্ছে যে হঠাৎ করেই দেখছি যে জঙ্গি হামলা হতে পারে আশঙ্কা, এরকম অনেক খবর আছে, জঙ্গি তৎপরতার খবর আছে, এটা বেশ কিছুকাল এটা মানুষ ভুলে গিয়েছিল। এটার কারণটা কি? এর পিছনে কি কোনো কারণ আছে, বিশেষ কোনো কারণ আছে? খুব ইন্টারেস্টিং বা সেন্সিটিভ আলাপ। যাই হোক, আমি একটু বলি, সেটা হচ্ছে আজকে প্রধানমন্ত্রী তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি প্রেস ব্রিফিং করে বলেছিলেন যে যেসব জঙ্গিরা বেরোয় গেছে তাদেরকে আবার সরকার ধরবে বা আইনের আওতায় আনবে, বিচার করবে, এই জাতীয় কিছু একটা উনি বলছেন। এটা সাম্প্রতিক সময় কয়েকটা পত্রিকার নিউজে আমরা দেখতেছি যে এক্সট্রা সিকিউরিটি ফোর্স করা হচ্ছে, পুলিশ আইজিপিকে ইনফর্ম করা হচ্ছে, র্যাবকে ইনফর্ম করা হচ্ছে, মানে এক্সটার্নাল সরকারি যে বাহিনীগুলো ইন্টারনাল এদেরকে ইনফর্ম করা হচ্ছে। এটা সম্ভবত তেহরিকে পাকিস্তান বা এই জাতীয় কোনো একটা বিমান বাহিনী জনিত। আমি জাস্ট নিউজগুলোই পড়লাম, কিন্তু ইন্ডিয়াতে আমি কিছু জানি না। কিন্তু ব্যাপারটা এটা কি জুজুর ভয় কিনা আমি জানি না, বা সত্যি সরকারের কাছে এরকম কিছু আছে কিনা, বা থাকলেও সরকার মানে এটা তো সরকারের ইন্টারনাল সিকিউরিটি, তো সরকার এটা তো ফলো করে বলতেছে, মানে আমি কোনো মিনিং খুঁজে পাচ্ছি না। কিন্তু যদি এরকম কিছু থেকে থাকে তাহলে সরকারের অ্যালার্ট হওয়া উচিত, এবং সরকার রিগার্ডিং যতগুলো ব্যবস্থা নেওয়া দরকার সেটাই আশা করি সরকার নেবে। 8টা বিমানবন্দরে অ্যালার্ট জারি করা, আমি সেটা বললাম, শুধু তাই না, আরো অনেক মানুষের মধ্যে আতঙ্ক, একটা আতঙ্ক। আমি সেটা বলছি, সেটা কি জুজুর ভয় কিনা আমি জানি না, বাট এই মুহূর্তে সরকার
সরকার যদি জুজুর বই করতে যাচ্ছে তাহলে সরকারের লাভটা কি? সরকার তো কোনো লাভ নাই, সরকারের বয়স মাত্র 2 মাস, সরকার এমনিতেই হাম এবং জ্বালানি নিয়ে আসে বিপদে। আগের সরকারগুলো তো এটাই করেছে। আগের যখন সরকার হাসিনা সরকারের প্রেক্ষাপট তো ডিফারেন্ট ছিল, সেটা হচ্ছে ধরেন সে একটু জঙ্গি তত্ত্ব উঠাতে পারলেই কিছু মানুষকে গ্রেপ্তার করতে পারতো, কিছু মানুষকে বন্দী করতে পারতো, রাজনীতিক অস্থিতিশীল তৈরি করতে পারতো, যারা রাজনীতি করতো তাদেরকে রাজনীতি করার অফ করার সুযোগ পেতো, টকশো থেকে ধরে নিয়ে আসার সুযোগ পেতো, বাসা থেকে ধরে নিয়ে আসার সুযোগ পেতো। এখন তো এইগুলো দেখা যায়নি, এখনো পর্যন্ত কিছু দেখা যায় না, এখনো পর্যন্ত কেউ হয় না যে টকশো করে গ্রেপ্তার হয়ে যাচ্ছে। বা অল্প আগেই বললেন যে সবাইকে গ্রেপ্তার করা হবে বলছে। না না, যারা জঙ্গি বলছে, জঙ্গি 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 শুধু জঙ্গিদেরকে ইন্ডিকেট করে বলছে। এখানে আবার একটু কিছু যুক্তিতর্ক আছে, সেটা হচ্ছে ধরেন ইউনূস সরকারের আমলে এরকম বলা হচ্ছে যে কিছু নিষিদ্ধ সংগঠিত লোকরা যারা অটোমেটিক জামিনে পেয়ে গেছে, আনসারুল্লাহ বাংলা টিম বা অন্যান্য অনেক নিষিদ্ধ সংগঠন যারা, তো আমার ধারণা উনি হয়তো এটাকেও মিন করে ফেলেছেন। আমি জাস্ট ওনার বক্তব্যটা দেখলাম ইন ডিপথ, আমি আর জানি না আসলে। ধন্যবাদ। কি জঙ্গি প্রসঙ্গে আপনার মূল্যায়ন কি? একটা বিষয় হইল যে একটা সমাজে জঙ্গি তৎপরতা অথবা মানে আমি যদি বলি যে জঙ্গি শব্দটা খুবই নেগেটিভ কনোটেশন। দেখবেন জঙ্গি বিমান আছে, আমরা কি বলি মানে ফাইটিং প্লেনগুলোকে কি বলে, ফাইটার প্লেন জেটগুলোতে আপনারা তো পত্রিকাতে জঙ্গি বিমান লেখেন। তো জঙ্গি শব্দটাকে যুদ্ধ মানে খুব নেগেটিভ কনোটেশন তৈরি করেছে গত আওয়ামী রেজিম। একটা বিষয় হচ্ছে যে কোনো সমাজে প্রান্তিক চিন্তার লোক আছে, থাকবে সব সমাজে, এবং এক একটা সমাজে ভিন্ন ভিন্ন কারণ এবং উপকরণের কারণে নতুন করে এই এক্সট্রিম চিন্তাগুলো ডেভেলপ করে। এই যে দেখেন ট্রাম্পের সাংবাদিকদের ডিনারে যে লোকটা শ্যুট করলো, তো হাইলি এডুকেটেড লোক, সে তার স্কুলে বেস্ট টিচারও হয়েছে। তো সে বলছে যে আমি ট্রাম্পকে দেখলে আমার মাথায় আগুন জ্বলে মানে রক্ত উঠা যায়, মানে বয়লিং পয়েন্টে চলে যায়, সে সহ্য করতে পারতেছে না এটা, এবং সে অস্ত্র হাতে তুলে নিয়ে গেছে। তো এখন হোয়াইট সুপ্রিমেসিস্ট যে প্রবলেমটা আমরা ইউরোপ আমেরিকাতে দেখেছি, মাস শুটিং, যখন তখন যারে তারে গিয়ে 5-7-10 জন 20 জনকে মেরে ফেলা, এই ঘটনাগুলো দেখেছি। এখন এই প্রান্তিক চিন্তাগুলোর থেকে কোনো সমাজ মুক্ত না, আমাদের সমাজও না। প্রশ্ন হচ্ছে কোন ধরনের পরিস্থিতিতে কি ধরনের প্রান্তিক চিন্তার জন্ম নেয়, সেই উপকরণগুলো আলোচনা জরুরি। বাংলাদেশে অথবা তার চারপাশে এমন কি ঘটনা ঘটেছে সাডেনলি, যেটার কারণে ধরেন এই প্রান্তিক চিন্তাটা গত 1 সপ্তাহ ধরে তুলতে পারে? কি হইতে পারে? যেমন আগেরগুলো দেখেন, আপনারা যেটা সাক্ষী, তসলিমা নাসরিন কাণ্ডটা দেখেন। আচ্ছা, আমি কি থামতে পারি একটু? আমি এখানে একটু থামি, তারপরে আপনাকে আবার আসবো। জি জি জি। দর্শক, আমরা বিরতি যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফ্রন্টলাইন। আমাদের সঙ্গে রয়েছেন ব্যারিস্টার আসারুজ্জামান ফুয়াদ, রাকিব আল হাসান। ফুয়াদ, আপনার কাছে আপনার বক্তব্য শুনছিলাম, আজকে আমার থামতে হয়েছিল। তসলিমা নাসরিন প্রসঙ্গে আপনি বলছেন। হ্যাঁ, মানে প্রান্তিক চিন্তাগুলো, ট্রিগার পয়েন্টগুলো দেখেন আপনাদের সময়, আপনারা যারা 60-এর দশকে রাজনীতি করেছেন, মস্কো এবং চায়নার মাও সেতুংয়ের আন্দোলনের পরে পুরো সোশ্যালিস্ট ব্লক ভাগ হয়ে গেল। বাংলাদেশে এবং পশ্চিম বাংলায় নকশাল মুভমেন্ট শুরু হলো। এটা রেজাল্ট হিসেবে আমাদের এখানে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, সর্বহারা, তারপরে হচ্ছে কমরেড তোহারা একটা অংশ অস্ত্র হাতে তুলে নিল। তাহলে একটা ট্রিগার পয়েন্ট আছে না, যে কেন তারা অস্ত্র হাতে তুলে নিল? তারা মনে করতেছে এই গরিব মানুষের এই গণতান্ত্রিক লড়াই দিয়ে তাদের মুক্তি হবে না, একটা ট্রিগার পয়েন্ট আসছে। সেকেন্ড দেখেন, জাসদ অস্ত্র হাতে তুলে নিল শেখ মুজিবের এগেনস্টে। আপনার গণবাহিনী, তারা মনে করতেছে যে তারা দেশের বিরুদ্ধে শেখ মুজিব কাজ করতেছে, আমাদের কথা শুনতেছে না, আমরা ইয়াং মুক্তিযোদ্ধা মাত্র। দেখেন, সে আবার তারা অস্ত্র হাতে তুলে নিল, ট্রিগার পয়েন্ট আছে। বাবরি মসজিদের ঘটনার পরে দেখবেন বাংলাদেশের আলেম সমাজের একটা অংশ, আফগান ফিরোত মুজাহিদ, যারা 80-র দশক পুরোটা জুড়ে আফগানিস্তানে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছে, জিহাদ করেছে, যেভাবে দেখেন তারা ফিরে আসছে। এর একটা অংশ কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, যে হিন্দু বিদ্বেষী, মন্দির বিদ্বেষী, এরকম একটা অ্যাটিটিউড ডেভেলপ করছে তাদের ভিতরে। তসলিমা নাসরিন একটা ট্রিগার পয়েন্ট, ইসলামের বিরুদ্ধে যাচ্ছে তাই লেখাজোখা করবার কারণে বাংলাদেশের ইসলামপন্থী জনগোষ্ঠী অনেকে এটাতে আঘাতপ্রাপ্ত হয়েছে। 1 থেকে 6 যেটা বড় ঘটনা ঘটেছে সেটা হচ্ছে 9/11 ন্যারেটিভ, ওয়ার অন টেররের ন্যারেটিভটা আমেরিকা, পশ্চিমারা, নেটো কান্ট্রি, সারা দুনিয়ার মুসলিম দেশ এবং মুসলিম মাইনরিটি যারা আছে সব জায়গাতে এটা চাপিয়ে দিয়েছে। সেই রকম একটা ট্রিগার পয়েন্টের জায়গা যদি গুলো দেখেন, যে আব্দুর রহমান, বাংলা ভাই, হুজি, এবং এদের ব্যাপারে এভিডেন্স আসছে, এরা দেরাদুনে ট্রেন্ড, অস্ত্র আসছে, মজুদ আসছে ওখান থেকে, তারা রেগুলার যাতায়াত করতো,
মানে পশ্চিম বাংলার সালাফি আলেম যারা রয়ের সাথে একসাথে মিলে কাজ করছে, দেওবন্দের কোনো কোনো আলেমদের এখানে কানেকশন যোগসূত্র পাওয়া গেছে। তাহলে বাংলাদেশে ২৬ সালের এপ্রিল মাসের ট্রিগার পয়েন্টটা কি? মানে বাংলাদেশের আলেম সমাজ কি কারণে সার্টেনলি মনে করছে যে আমার এখন একটা এক্সট্রিম চিন্তা করতে হবে, একটা এক্সট্রিম মুভ করতে হবে? কার বিরুদ্ধে করবে, কি করবে? আপনার ধারণা কি? মানে ওটাই তো বলতেছি যে আমি বোঝার চেষ্টা করতেছি যে জঙ্গিপনা রাইজ করবে, যে এটার ইমিডিয়েট ট্রিগার পয়েন্টটা কি, মানে কোন ঘটনার কারণে এই ঘটনাটা ঘটতেছে? বাংলাদেশের সরকার কি গত 2 মাসে আলেম ওলামাদেরকে নির্যাতন করছে অথবা মার্জিনালাইজ করার চেষ্টা করতেছে, মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, মসজিদ বন্ধ করে দিয়েছে, এরকম কিছু করছে? ইসলাম বিরোধী কিছু করছে? করে নাই তো। তাহলে আপনার কি কারণে তারা জঙ্গিপনার দিকে যাবে? কি কারণ? আপনি দেখেন নির্বাচনের ঠিক আগে ডিসেম্বর মাসে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচিতে সাডেনলি অ্যাটাক করলো। কোনো মেকসেন্স করে না, স্টেজড ঘটনা, মানে প্রপারলি একটা স্টেজড ইনসিডেন্ট। যেভাবে ট্রাম্পের এই ডিনার অ্যাক্সিডেন্ট যেটা ঘটেছে ইনসিডেন্ট, তার ইলেকশনের আগে দেখবেন সে একই ঘটনা আরেকবার করছে, তার কানের উপর দিয়ে গুলি চলে গেছে, ইলেকশনে সে জিতছে, টোটাল ইমোশনাল ড্রাইভ করেছে আমেরিকান সোসাইটিকে। তাহলে আমাদের সমাজে প্রান্তিক চিন্তার মানুষ নাই, অথবা দুষ্টামি করার লোক নাই, অস্ত্র হাতে তুলে নেবে না এরকম লোক যে নাই, এটা বাস্তবতা না, এটা আছে। কিন্তু আমি বোঝার চেষ্টা করতেছি গত ২০-২৫ বছরের ২০০১-এর পর থেকে যে জঙ্গি ন্যারেটিভ সারা দুনিয়াতে চলছে, আওয়ামী লীগ যেটাকে চালিয়েছে ১ থেকে ৬ বিএনপি জামাত সরকারের সময় যেটা দেখেছে, এবং তারা খুবই এটা প্রশাসনিকভাবে জুডিশিয়ালি এটা তারা ম্যানেজ করেছে, বিচার আচার করেছে, ফাঁসি দিয়েছে। এখন সেরকম কোনো ঘটনা আমি দেখতে পাচ্ছি না। তাহলে সাডেনলি ট্রিগার পয়েন্টটা কোথায়? কেন এটা কথা বলা হচ্ছে এখন? যেহেতু আগের ঘটনাগুলো ঘটছে, এই রাষ্ট্রের জঙ্গি নাটকের ব্যাপারে আমরা তো অভ্যস্ত। নিরপরাধ তরুণ যুবকদেরকে আটকায় রেখে, দাড়ি চুল বড় করে, কালো পাগড়ি পরায়, ওই যে দায়েশের কালো পতাকাওয়ালা জিনিস দিয়ে ছবি তোলায়, ফ্রেম বানায়, অনলাইনে আপনার প্রোফাইল তৈরি করে, তারপরে আপনি একটা বিল্ডিংয়ে নিয়ে আটকায় রাইখা তারপরে ব্রেকিং নিউজ করে দিলেন যে এখানে জঙ্গিরা এসে পালাইছে, মানুষগুলোকে পরে গুলি করে মেরে ফেললেন। এই নাটক তো আমরা দেখে অভ্যস্ত হয়েছি। হাজার হাজার মানুষকে দাড়িওয়ালা, এখন যেটা হচ্ছে এটাও কি এই সেই নাটকের বিশ্বাস করা মুশকিল। মানে এই জন্য বলছি যে আমি যেটাকে মানে একটা বিশ্বাসের যোগ্য জায়গাতে পড়বো, তার পড়ার কোনো উপকরণ পাচ্ছি না। তাই আমার অনুরোধ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, তাদের এই এজেন্সিগুলোকে ডাকা দরকার। এখন তো ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট এটা ব্রিফিং করেছে, তাকে ডাকা দরকার, ডেকে এজেন্সির ইনফরমেশন শেয়ার করা দরকার। এই ইনফরমেশনটা আমার যে অন্য এজেন্সি আছে, ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি যারা আছে, তাদেরকে দিয়ে ক্রস চেক করানো দরকার, ইন্ডিপেন্ডেন্টলি ক্রস চেক করানো দরকার। এবং এই পুরো প্রসেসের সাথে বিশ্বাসযোগ্য সম্মানিত আলেম ওলামায়ে কেরাম যারা আছেন, যারা মানবাধিকার কর্মী আছেন, আন্তর্জাতিকভাবে সুনাম সুখ্যাতি আছে, ভালো আইনজীবী আছেন, এই প্রত্যেককে নিয়ে একটা কোঅর্ডিনেশন টিম করা দরকার। তা না হলে হচ্ছে মানুষ অ্যাবিউজের শিকার হবে, জুলুমের শিকার হবে, রেজাল্ট ভালো হবে না। দেশের ভিতরে এই নাটক আপনি এখন আর খাওয়াতে পারবেন না। দিস ড্রামা পিরিয়ড ইজ ওভার। অনেক ধন্যবাদ আপনাকে। এটা এই প্রসঙ্গে না, আমার আর কিছু নাই, ফুয়াদ ভাই সবকিছু বললেন, আমারও এটার সাথে একমত। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন মানে আলামত দেখেই জঙ্গিবাদ সবসময় উত্থান হয়, ব্যাপারটা আসলে তাও না। সাডেনলি অনেক কিছু হতে পারে। ধরেন আমি যদি মানে হাদি হত্যাকাণ্ড যদি আপনি খেয়াল করে থাকেন, আগে পরে তো কোনো কিছুই ছিল না, মানে এবং তো এটা হঠাৎ করে তো ঘটনা ঘটে গেল। তো সুতরাং রাষ্ট্রের ইন্টারনাল সিকিউরিটি হিসেবে রাষ্ট্রে এই ব্যাপারে অ্যালার্ট থাকা ডেফিনেটলি উচিত, এবং রাষ্ট্র নিশ্চয়ই তার ভালোটা সে ভালো বোঝে, এবং এখানে আমাদের অনেকগুলো ফোর্স রয়েছে, অনেকগুলো রিগার্ডিং স্টেক হোল্ডার রয়েছে। তো সেটাকে সমন্বয় করে সরকার কাজটা করবে, কিন্তু এখানে যেন কোনো জুজুর ভয় না দেখানো হয়। আমার কথা হচ্ছে সেটা, কারণ মানে পাবলিককে ট্রিগার করতে কোনো লাভ নেই। যদি এরকম কিছু মানে এভিডেন্স যদি নাই থাকে, তাহলে তো ট্রিগার করার কোনো লাভ নেই। এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা আমার কাছে ক্লিয়ার না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সরকার একটু বাড়তি অ্যালার্ট, কারণ এই মুহূর্তে এটা তো সরকার কোনো দরকার নাই। মানে সরকার যদি জুজুর ভয় দেখায় পাবলিককে ট্রিগার করতে চায়, তাও তো কোনো লাভ নাই। মানে আপনি যদি কোনো একটা লস খুঁজতে চান বা একটা আফটার ইফেক্ট খুঁজতে চান, আউটপুট খুঁজতে চান, সেটা তো নাই। তো সুতরাং আমার কাছে মনে হয় যে এটা মানে যদি এরকম কিছু থেকে থাকে, তাহলে এটা সিরিয়াসলি নেওয়া উচিত। আর আমাদের তো এখানে অনেকগুলো ইন্টারনাল ফোর্স রয়েছে, তো তাদের কাছে তো আরও আপডেটেড ডাটা রয়েছে, তার কাছে সব ডেটাই রয়েছে। 2 মাস 10 দিনের সরকার কেমন যাচ্ছে? সরকার চেষ্টা করছে, সরকার অনেকগুলো ক্রাইসিস ফেস করতেছে। 1 নম্বর ক্রাইসিস হচ্ছে জ্বালানি ক্রাইসিস, এবং জ্বালানির সাথে সম্পর্কিত আমাদের বিদ্যুৎ লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। আর একটা ক্রাইসিস হচ্ছে কি আমাদের হামের ক্রাইসিস, এবং এখন পর্যন্ত আমি দেখলাম যে হামের উপসর্গ নিয়ে আজকে নিউজে দেখলাম 216 জন শিশু মৃত্যুবরণ করেছে। খুবই আনফর্চুনেট। ধরেন একটা বাবার কাঁধে শিশুর লাশটা শুধুমাত্র শোকাহত ঘটনা, এটা আসলে জাতির জন্য, রাষ্ট্রের জন্য লজ্জাজনক বিষয়।
আর এই মানে সায়েন্সের এই যুগে এসে মিজেলসের মতো রোগে মানে শিশু মরতে হচ্ছে, এটা মানে আসলে মেনে নেওয়ার মতো না। আর যে জায়গায় ধরেন আমাদের কোভিড আসার পরবর্তী সময়ে যদি আমরা সেই জায়গা থেকে শিক্ষা না নিই, এবং আজকে দেখলাম আমি WHO ঘোষণা দিয়েছে যে হামকে যেন মহামারী হিসেবে ঘোষণা করা হয়, ইমার্জেন্সি ক্রাইসিস হিসেবে দেখা হয়, কারণ বাংলাদেশে 64 জেলার মধ্যে 58টি জেলায় হাম ছড়িয়ে পড়েছে, এবং হামের কারণে আপনার যারা অ্যাডাল্ট তাদেরকে এরকম সিমটম দেখা যাচ্ছে, যদিও এটার কারণটা কি, এটা তো আগে ছিল না। না, ব্যাপারটা হচ্ছে কি, হামটা তো ধরেন এটা তো একটা মানে কন্ট্যাক্টেবল ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ। তো কমিউনিকেবল ডিজিজ তো মানে অ্যাটাক হলে যে সে ঝুঁকিতে পড়ে যে ব্যাপারটা এরকম না। বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে ধরেন হামের টিকাটা তো একটা ইপিআর শিডিউল টিকা, মিজেলস এবং রুবেল একসাথে দেওয়া হয়, সেটা হচ্ছে 9 মাস বয়সী এবং 15 মাস বয়সী। তো বাচ্চাদের তো ইমিউনিটি, যারা এখন মারা যাচ্ছে বা যারা আক্রান্ত হয়ে হসপিটালাইজড হচ্ছে তারা টিকাটা পায়নি, তো তার বডিতে সে অ্যান্টিবডিটা ডেভেলপ করেনি, যার কারণে সে এটা ছড়িয়ে পড়ার কারণে সে আক্রান্ত হচ্ছে। কিন্তু অ্যাডাল্টদের ক্ষেত্রে খুব বেশি ঝুঁকি হওয়ার কথা না, কিন্তু এটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। কারণ হচ্ছে ধরেন আমরা এখন নতুন করে সরকার টিকা দেওয়ার ব্যবস্থা করতেছে, কিন্তু টিকা দিলেই তো ইমিডিয়েটলি তার বডিতে অ্যান্টিবডি ডেভেলপ করবে না। সুতরাং এই ইনকিউবেশন পিরিয়ডের টাইমে তো সে এফেক্ট হতে পারে, এফেক্ট হলে তো তখন তার টিকা দিয়ে লাভ হচ্ছে না। তো সুতরাং এই জিনিসটা খুব সিরিয়াসলি দেখা উচিত, এবং সরকার নিশ্চয়ই সিরিয়াসলি দেখছে, কারণ সরকারি হসপিটাল এই পরিস্থিতি তৈরি হলো কেন? এটার জন্য পুরাটাই অন্তর্বর্তীকালীন সরকার দায়ী। এটার জন্য কোনো, আমি অনেকেই হাসিনা গভর্নমেন্টকে দায়ী করে, কিন্তু আমি ডাটা দেখলাম, আমি ইপিআর শিডিউল ডাটা দেখলাম, সেখানে এটা হচ্ছে কি মেনলি ঘটনাটা হচ্ছে এই জায়গায়, সেটা তারা একটা অবহেলিত জনিত কারণে, কারণ আমি একটা বিবিসি বাংলার একটা রিপোর্ট দেখলাম, সেখানে তারা বলেছে তখন তাদের অনেকগুলো আন্দোলন চলতেছিল, যারা ইপিআর শিডিউলের যে একটা স্ট্রাকচার, যারা মানে ম্যান পাওয়ার থাকে, তো এই আন্দোলন করার টাইমে যখন স্বাস্থ্য উপদেষ্টাকে বলা হয়েছিল যে আমরা টিকার অর্ডারগুলো করি, তখন উনি বলছে কিছুদিন পেন্ডিং রাখুক, তখন টাকারও কিছু সমস্যা ছিল, বাজেট উনি ঠিকভাবে দেয়নি। তো ওই টাইমটাতে ধরেন আমাদের একটা ঘাটতি ছিল, কারণ এই টিকাটা তো আমাদের ইউনিসেফের সাথে আমরা কন্ট্যাক্টেড, তো আমরা মোটামুটি আমরা ভ্যাকসিনে একটা ভালো প্রোগ্রেস আমাদের হয়েছে। সরকার, হাসিনা সরকার লাস্টে এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা চুক্তিটা ক্যান্সেল করে আমরা বাংলাদেশেই ভ্যাকসিন ইমপ্লান্ট করা যায় কিনা। তো আমরা কিন্তু লেয়ার আপগ্রেড হয়েছিল, কিন্তু ওই টাইমে ওদের উদাসীনতা বলেন, অবহেলা বলেন, বা তারা না জানা অজ্ঞতার কারণও হতে পারে, না কারণে টিকা ওরা আমদানি করেনি। আমদানি না করার কারণে ওই টাইমটাতে একটা কারণ, এটা তো ইপিআর শিডিউলের টিকা, মানে এটা একেবারে মৌলিক টিকা, মানে আমাদের ইপিআর শিডিউলে যে টিকা দেওয়া হয় তার মধ্যে একটা মৌলিক টিকা, 9 মাস বয়সে এবং 15 মাস বয়সে। তো সুতরাং এটা আপনি যদি না দেন, তখন তো এই মানে ইপিআই, পোলিও এগুলো মোটামুটি ইরাডিকেবল হয়ে গেছে বাংলাদেশে, এখন আপনি সাধারণত রোগী পাবেন না। তো এখন টিকা না দেওয়ার কারণে এটা ইফেক্টেড হচ্ছে। তো এটা আসলে এখন এই সরকার জন্য খুব একটা চাপ তৈরি হয়েছে অলরেডি। অনেক ধন্যবাদ। যেটা ওকে জিজ্ঞেস করেছিলাম যে সরকার কেমন যাচ্ছে, 2 মাস 10 দিনের সরকার, এটাতে আসার আগে একটু ওই যে রাকিবকে জিজ্ঞেস করছিলেন যে জঙ্গির এই বিষয়টাকে টেনে আনার লাভটা কি। আমার কাছে মনে হচ্ছে কোনো একটা ফোর্সেস যারা বাংলাদেশের স্টেবিলিটিকে মানে মানে ডিস্টার্ব করতে চায়, দেশের নাম না নিলাম, সেই কাজগুলো 1 থেকে 6 আমরা দেখেছি। এবং আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার যে ন্যারেটিভ, বিএনপি, জামাত, জঙ্গি, মৌলবাদী, এদের সমর্থক গোষ্ঠী, এই বক্তব্যটা তারা তখন দিয়েছে, এবং কৃত্রিমভাবে বিভিন্ন সংগঠন তৈরি করে এই কেওয়াসগুলো লাগিয়েছে। বাংলাদেশে যখন এখন প্রধান বিরোধী দল যেহেতু একটা ইসলামিক দল, ধর্মীয় দল, এবং তাদের উত্থান নিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং আরও অনেক দেশেই যথেষ্ট পরিমাণ উৎকণ্ঠা আছে। এখন আপনি এই উত্থানটাকে কোন ফর্মে ডিল করবেন? 2001 থেকে 6-এর যে ফর্মে ডিল করেছেন সেই ফর্মে ডিল করবেন, ওই যে মাননীয় শিক্ষামন্ত্রীর নকল ডিল করবার মতো? এটা সফটওয়্যারটা, দুনিয়ার সফটওয়্যারটা আপডেট হয়ে গেছে, যে আপনি 1 থেকে 6 যে টিকা দিচ্ছেন, এই টিকা তো আপনার এখন 2026-এর দিলে চলবে না, তো চলবে না, ওয়ার্ক করবে না। তো আমাদের প্রতিবেশী এবং আমাদের নিজস্ব গোয়েন্দা সংস্থা যেহেতু আগের টিকায় বন্দোবস্তে রয়ে গেছে, তাদের মধ্যে এখনও একটা সেকশন আছে, জামাত, শিবির, জঙ্গি, হেফাজত, মৌলবাদীদের উত্থান, এরকম একটা ফ্রেম ডেভেলপ করার চেষ্টা করে থাকতে পারে। কিন্তু এটা করে থাকলে যেটা হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে সিরিয়াসলি। আর দ্বিতীয়ত হচ্ছে, এত বড় একটা ডেমোক্রেটিক ফোর্সকে, যারা গণতান্ত্রিক প্রসেসের ভিতর থেকে বিরোধী দল হয়েছে, প্রায় 3 কোটি মানুষ ভোট দিয়েছে, এই ফোর্সটাকে যদি আপনি 1 থেকে 6-এর মতো করে ডিস্টেবিলাইজ করতে চান, এটা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। সরকারি দলেরও কেউ কেউ এই ধরনের মতামতের সাথে অ্যালাইন্ড হয়ে থাকতে পারে, সেটাও তার দলের জন্য সুখকর হবে না। তাই আমরা বলছি যে এটা ওপেন তর্কের মধ্যে নিয়ে আসেন, আলাপের মধ্যে নিয়ে আসেন, সিরিয়াস তর্ক হোক। পার্লামেন্টে এখন স্ট্যান্ডিং কমিটি হয় নাই, আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী সহ নিজের আগে বসুক, বিরোধী দলের নেতা সহ এই বিষয় নিয়ে কথাবার্তা বলুক, প্লাস এরপরে কমিটি করে নিজের আলাপ করতে হবে যে ওই সংস্থা এই সংস্থা এইটা বলছে এবং অ্যাকশনে চলে যাইতে হবে, এটাতে যাওয়া যাবে না। আমাদের এই নাটকটাকে ক্রেডিবল আকারে ডিল করতে হবে, আদারওয়াইজ সবাই মিলে ক্ষতিগ্রস্ত হব। সরকার কেমন করছে? সরকারের কেমন করার বিষয়টা হচ্ছে যে একটা তো হচ্ছে জুলাই সনদের জায়গা,
পিওরলি পলিটিক্যাল ইস্যু, যেই বিষয়গুলোতে আমরা সবাই বোধ করছি যে বিএনপি তার ওয়াদা খেলাফ করছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ রিফর্মের যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো তারা ড্রপ করেছে এবং যেসব ব্যাপারে তার কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। তো সেইটা সার্টেনলি আমাদের জন্য ভালো অবস্থায় নাই। ক্রাইসিসের ব্যাপারে রাকিব দুইটা গুরুত্বপূর্ণ ক্রাইসিসের কথা বলেছে। আমার থেকে মনে হয়েছে এর থেকে বড় ক্রাইসিস হচ্ছে অর্থনীতি। দেশের অর্থনীতির অবস্থা মোটেই ভালো না। খসরু ভাই আমার খুব প্রিয় মানুষ, রাকিব জানে, আমরা একসাথে প্রচুর কাজ করেছি আওয়ামী লীগের সময়। কিন্তু খসরু ভাইয়ের ব্যাপারে আপনার পশ্চিমাদের ভালো দৃষ্টিভঙ্গি থাকলেও আপনি জানেন তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে কিন্তু চায়নার সিরিয়াস রিজার্ভেশন আছে ওনার ব্যাপারে, এবং ওনাকে তখন মাননীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন মরহুমা বেগম জিয়া, ওনাকে কিন্তু ক্যাবিনেট থেকে করতে হয়েছে আর কি, অব্যাহতি দিতে হয়েছে। তো টাকা আসলে আছে কোথায়? পশ্চিমারা আপনাকে কয় টাকা দিতে পারবে? টাকা তো আসলে এখন চায়নার কাছে, ভারতের কাছেও টাকা নাই, পশ্চিমাদের কাছেও টাকা নাই। এরপর যুদ্ধের কারণে তারা তো আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই জায়গাতে আমরা দেখলাম যে রিলেশনশিপে একটা ঘাটতি আছে। সুপার পাওয়ার এত গুরুত্বপূর্ণ, যার কাছে প্রচুর টাকা আছে, এই জন্য আপনি খেয়াল করেছেন কিনা ফখরুল ভাই এবং প্রফেসর তিতুমির দুজনে মিলে কিন্তু বেইজিং গেছে, এবং যখন আইএমএফ থেকে ফেরত আসছে লোন ছাড় না পেয়ে, তাহলে ওইখানে তো ফখরুল ভাই যাওয়ার কথা না, ওনার প্রোটোকল তো এটা পড়ে না এলজিআরডিতে, তাহলে সেখানে অর্থমন্ত্রী যেতে পারেন নাই ওই টেকনিক্যাল সম্পর্কের জায়গাতে। দ্বিতীয়ত সরকার যেখানে ডিফিকাল্টির ভিতরে আছে, ফাইন্যান্স রিলেটেড, ইকোনমি রিলেটেড কিছু প্রস্তাবনা সংস্কার ড্রপ করার কারণে আপনার যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে, বাংলাদেশে অনেক ডিপ্লোম্যাট আমার কাছে কনসার্ন ব্যক্ত করেছেন যে তারা খুবই হতাশ। ধরেন এই যে ব্যাংক রেজলিউশন আইন কেটে যেটা অ্যামেন্ড করে আপনার ক্রিমিনাল অলিগার্কদেরকে আবার মালিকানায় ফেরত নিয়ে আসার পথ তৈরি করে দেওয়া, লিমিটেশন অ্যাক্ট যেটা করেছে, এরপরে জুডিশিয়ারি প্রশ্নগুলো যেগুলো আসছে, এরপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে যেটা করা হয়েছে। আপনি জানেন যে মনসুর ভাই ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফের কাছে খুবই ক্লোজ সার্কেলে, উনি ওনাদের সাথে একসাথে কাজ করেছেন। ওনার অপসারণ এবং একজন দলীয় লোককে হুট করে ওখানে নিয়ে বসায় দেওয়া, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আপনার, এবং এনবিআর রেভিনিউ করার যে প্রস্তাবনা এর সময় ছিল আপনার 2 ভাগ করে যে রিফর্ম করা, এটাও তো সরকার ড্রপ করেছে। এই প্রত্যেকটা কাজের কারণে যেটা হয়েছে, ডেভেলপমেন্ট এজেন্সি যারা আছে দুনিয়াতে তারা খুবই এখন কনসার্ন যে আসলে তাকে আমরা ক্রেডিট লাইনটা যেটা আছে এটা আমরা ফার্দার দিব কিনা, এইটার একটা প্রশ্ন আছে। থার্ড যেটা সরকারের সাথে আপনার দ্বন্দ্বের জায়গা আছে, সেটা হচ্ছে যে সরকার যে পপুলার আইডিয়াগুলোতে টাকা খরচ করছে এখন, আপনার এই যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, তারপরে হচ্ছে ঋণ মৌকুফ করা, এই প্রকল্পগুলোর সাথে সরকার ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ একমত না। তারা বোধ করছে তোমার এখানে ক্রাইসিস চলতেছে, তোমার ফান্ড নাই, তুমি বাজেট করতে পারবে না, ট্যাক্স কালেকশন হচ্ছে না ভালোভাবে, ঠিক তেমন একটা জায়গায় তুমি খরচের নতুন নতুন এভিনিউ তৈরি করতেছো। এইটা অর্থনৈতিক যে প্রস্তাবনা, অর্থনৈতিক যে বাস্তবতার সাথে যাচ্ছে না। তো আপনি জানেন যে ক্রেডিট রেটিং কোম্পানিগুলো কিন্তু এই বিষয়গুলো নোটিস করে। নোটিস করার কারণে যেটা হচ্ছে যে সরকার বাহির থেকে কিন্তু ফান্ড পাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যে আহ্বানও করেছেন আপনার ফান্ডের জন্য। সেখানে তাকে 41,000 কোটি টাকা অলরেডি ডোমেস্টিক মার্কেট থেকে, ব্যাংক থেকে লোন নিতে হয়েছে, 20,000 কোটি টাকার মতো ছাপাইতে হয়েছে, আরও 25,000 কোটি টাকা ছাপানোর চিন্তাভাবনা চলছে। তো এইটা যেটা করেছে, আমার পুরো ম্যাক্রো ইকোনমি কিন্তু আন্ডার সিরিয়াস স্ট্রেস। তো এইটা মানে আপনি বলতে চাচ্ছেন যে সরকার ভুল পথে হাঁটছে। ভুল পথে মানে অসঙ্গতিপূর্ণ পলিসি, মানে একটা পলিসির সাথে, একটা কাজের সাথে আরেকটা পলিসি মিলছে না। আমি বলছি আমার টাকা নাই কিন্তু আমি খরচের খাত বাড়াচ্ছি। আমি বলছি যে আমার ট্যাক্স আদায় হচ্ছে না কারণ এখানে সংস্কার দরকার, কিন্তু সংস্কারের প্রস্তাবনাগুলো আবার বাতিল করে দিচ্ছি। তো এই যে একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্ট করছে, এই অসঙ্গতিগুলো আমার ম্যাক্রো ইকোনমিকে সিরিয়াসলি স্ট্রেসের ভিতরে ফেলতে পারে। শেষ করব, বলেন। জি, আমি শেষ একটু অর্থনীতি এবং ডিপ্লোমেসি বিষয়টা অ্যাড্রেস করি। দেখুন, আসলে এই সরকার যখন দায়িত্ব নিল ফেব্রুয়ারি মাসে 17 তারিখ, তো এই সরকার বাজেট দিবে আগামী মাসে। তো ধরেন 3.5 মাসের মতো সে পুরনো বাজেটে তার চলতে হচ্ছে। আর সিরিয়াস ইকোনমিক ক্রাইসিসটা এখন থেকে না, এটা হাসিনা লাস্ট আমল থেকেই আমাদের ইকোনমিক ক্রাইসিসটা শুরু হয়েছে। বিশেষ করে আপনার হাসিনার পতনটা যদি দেখেন, তখন সে 1.5 বিলিয়নের 3টা কিস্তির জন্য আইএমএফের কাছে একেবারে ছটপট করে ছুটছিল, চায়নার কাছে গেল, একদম পতনের আগে চায়নার কাছে গেল, চায়নার কাছে টাকা পেল না। আর এই মুহূর্তে সরকার আসলো, যখন এই সরকার আসার পরে শুরুতে তার 52,300 কোটি টাকা শুধুমাত্র বিদ্যুতে চার্জ দিতে হয়েছে। আর আমাদের যে পুরনো যে সিস্টেম বা যে নেগোসিয়েশনের কারণে আমাদের ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে,
আমাদের নতুন নতুন ভর্তুকি দিতে হচ্ছে প্রতিদিন 200 কোটি টাকা করে, প্রায় 47 দিন ফুয়েলে ভর্তুকি দিল। আর উনি একটা কথা বলছেন ফুয়াদ ভাই, যে পপুলার আইডিয়ার সাথে অনেকগুলো দেশে একমত না, ফ্যামিলি কার্ড বা অন্যান্য কিছু। আমি একটু আপনার সাথে একটু অ্যাড্রেস করি সেই জায়গাতে, যে আমাদের ফ্যামিলি কার্ড বা যে সোশ্যাল সেফটি যে মেজারগুলো সে নিচ্ছে, সেগুলোকে যে আমাদের সমাজ কল্যাণে যে বিদ্যমান যে সমাজ কল্যাণে যে সিস্টেমগুলো রয়েছে, এখানে আমাদের 1 লক্ষ লাস্ট বাজেটেই 1,16,000 কোটি টাকা হচ্ছে কি এখানে ইনক্লুডিং পেনশন। তো এর বাইরে আমাদের কিছু কিছু ভাতা ওভারল্যাপিং করে, এগুলো এইভাবে সাজানো হয়েছে। আর এখানে মূলত সার্ভিস দেওয়ার মতো কার্ড হচ্ছে আসলে কিন্তু দুইটা, একটা হচ্ছে ফ্যামিলি কার্ড, একটা কৃষক কার্ড। আর বাকিগুলো হচ্ছে কি আপনাকে সেবার আওতাভুক্ত করা, যেমন এলপিজি কার্ড বলেন, প্রবাসী কার্ড বলেন, ক্যাপ্টেন্স কার্ড বলেন, তারপরে হেলথ কার্ড বলেন। তো এই জাতীয় ক্ষেত্রে হচ্ছে কি সরকার এগুলোকে মার্জ করার চেষ্টা করতেছে। আর ফ্যামিলি কার্ডটাকে অলরেডি বিএনপি সরকার অলরেডি অ্যাড্রেস করেছে এবং এটাকে ওয়েলকাম করেছে, এবং সরকার ঘোষণাও দিয়েছে যে আগামী বাজেটে 40 লক্ষ মানুষকে এটাতে অন্তর্ভুক্ত করা হবে। সুতরাং এটা আমার ক্ষেত্রে বড় ক্রাইসিসের মতো মনে হচ্ছে না। বড় ক্রাইসিসের জায়গা সেটা হচ্ছে যেটা ভাই বললেন, যে চায়নার ফান্ডটা। কারণ হচ্ছে কি আমাদের এখানে বড় যে ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়নগুলো হয় সেখানে মূলত চায়না ইনভেস্ট করে, চায়না, সাউথ কোরিয়া, জাপান, জাইকা, জয়ট্রা, কোয়াট্রা, তারপর হচ্ছে দক্ষিণ কোরিয়া। এক্ষেত্রে আপনাকে একটু আমি বলি, সেক্ষেত্রে হচ্ছে ধরেন আমাদের যে মেট্রো রেল 1 এবং মেট্রো রেল 6 যেটা এখন আন্ডারগ্রাউন্ড উপর দিয়ে নিচে দিয়ে দুটো যাচ্ছে, সেক্ষেত্রে সাউথ কোরিয়া এবং চায়নার বাজেট হওয়ার কথা, এবং এটা সাময়িকভাবে কাজ বন্ধ রয়েছে কারণ এখানে খরচটা বেড়ে যাচ্ছে। তো সুতরাং খরচটা ওভারল্যাপিং করার জন্য সরকার এই বাজেটে মানে যুগোপযোগী ভূমিকাটা রাখবে। আর চায়নার কনসার্নটা আসলে জরুরি, কারণ চায়নার ইনফ্রাস্ট্রাকচারে আমাদের এটা লাগবে, অন্যান্য সহযোগীগুলো লাগবে, সাউথ কোরিয়া বলেন, জাপান বলেন। তো সেক্ষেত্রে আমি মনে করি যে সরকার তার বহুমুখী নীতিটাই অ্যাপ্লাই করবে, এবং এক্ষেত্রে কিছু করার নাই আসলে। আর আমাদের হচ্ছে ধরেন লাস্ট গত 1.5 বছরে কোনো এফডিআই আসেনি। তো নতুন নতুন এফডিআইকে আনার জন্য নতুন যাদেরকে আনতে হবে, বিদেশি সংস্থা বা দাতা সদস্য বা ডোনার পার্টনার, তাদেরকে আশ্বস্ত করার একটা বড় জায়গা রয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি সরকার এই জিনিসগুলো ধীরে ধীরে উতরে উঠবে। রাকিব আল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে অনেক ধন্যবাদ। অন্য একদিন এই বিতর্ক চলতে পারে, আর বিতর্ক হওয়া উচিত আর কি। বাজেটের সময় ইনশাল্লাহ আমরা আলোচনা করব। অবশ্যই। সুপ্রিয় দর্শক, আমরা এখানেই শেষ করছি আজকের মতো। আপনারা সবাই ভালো থাকুন।